26 বছর লেগেছে তার চাকরি, তার গ্রাজুয়েশন করে শেষ হতে। তাহলে তারা কি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা? তাহলে কেন এই শিক্ষার্থীদের কাছে মিথ্যাচার করা হবে? আজকের এই শিক্ষার্থী সমাবেশ থেকে আমরা এটারই প্রতিবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আজকের এই শিক্ষার্থী সমাবেশে অনেকেই কথা বলার ইচ্ছা পোষণ করেছে, কিন্তু সময় স্বল্পতার কারণে অনেকেই আমি বক্তব্য দিতে পারছি না। আজকে এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের আন্দোলন সংগ্রামের সহযোগিতা আমাদের সৌরভ গাঙ্গুলি সকালকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। সর্বপ্রথম আমি আমার বক্তব্য শুরুতে ধন্যবাদ জানাই 64 জেলার আনাচে কানাচে থেকে আজকে রাজু ভাস্কর্যের পাদদেশে যে সকল ভাই বোনেরা উপস্থিত হয়েছেন এবং আমার সামনে মিডিয়া কর্মী যারা আছে তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। রিক্ত বেজা সিক্ত মাটি বিপন্ন এই ঘাস, বুকের মাঝে কান্না করে শেখ মুজিবের লাশ। আজকে যদি শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতেন এবং তিনি যদি তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে যেতে পারতেন, তাহলে মনে হয় আমাদের এই 1952 সালে বা 1948 সালে এই যে আগে যে নৃশংস হত্যাযজ্ঞ হইতো বা সাধারণ শিক্ষার্থীরা কথা বললে মামলা হইতো, এরকম যে ঘটনাগুলো ঘটতো, বঙ্গবন্ধু বারবার সেগুলো প্রতিহত করেছে। বঙ্গবন্ধু 4675 দিন শুধুমাত্র এই শিক্ষার্থীদের অধিকার আদায় করার জন্য জেল খাটছে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধু কন্যা। আপনি একটা জিনিস জানেন, আপনার একটা ভুল মেসেজ দেওয়া হয়েছে যে 23 বছরেই নাকি অনার্স মাস্টার্স কমপ্লিট করা হয়। আমার প্রশ্ন জনপ্রশাসন মন্ত্রীর কাছে, কোন বিশ্ববিদ্যালয় বাংলাদেশে 23 বছর অনার্স মাস্টার্স কমপ্লিট করে দেয়? আমি সেই জায়গায় গিয়ে আরেকবার ভর্তি হতে চাই। আপনারা জানেন বিশ্বের 162টা দেশে সর্বনিম্ন চাকরিতে আবেদনের বয়সসীমা 35। শুধুমাত্র বাংলাদেশ একটা বেকার তৈরির কারখানা তৈরি করে নিয়েছে। এই বাংলাদেশ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সর্বপ্রথম আছে পাকিস্তান এবং বাংলাদেশ আছে 2 নম্বরে, শুধুমাত্র এই 30-এর একটা শৃঙ্খল তৈরি করে দেওয়ার কারণে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই, আপনি স্মার্ট প্রজন্ম করে তুলতে চান। আপনি কখনোই একটা শিক্ষিত তরুণ সমাজকে 30-এর শৃঙ্খলে আবদ্ধ রেখে কখনোই আপনি স্মার্ট সমাজ গড়ে তুলতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আর দুঃখের কথা কি বলবো, করোনার সময় 3টি বছর স্কুল কলেজ বন্ধ রাখছিলেন। সারা বিশ্বের মধ্যে এই বাংলাদেশ, আপনার যে সচিব আমলার আছে তারা ভুল বুঝে 61টি সপ্তাহ স্কুল বন্ধ রাখছিল। সেটা ছিল পৃথিবীর মধ্যে দ্বিতীয়। আপনারা জানেন পৃথিবীর মধ্যে দ্বিতীয় ছিল, 3 বছর অফ ছিল। এই 3 বছরে কোনো সরকারি চাকরিতে আবেদনের বয়সের মানে সরকারি চাকরিতে একজন আবেদন করবে কোনো রকম সার্কুলার আসে নাই। তাহলে আপনি যে একটা ব্যাকডেট দিলেন যে 3 বছর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি ব্যাকডেট দিয়ে দিলাম, এই ব্যাকডেটটা একটা প্রহসন এবং মূলা ঝুলাই দিচ্ছেন। এই মূলার কারণে আমরা যারা 26, 27, 28 বছর আটকেছিলাম তারা কিন্তু আবেদন করতে পারিনি। আর ব্যাকডেটে বলা হয়েছে 39 মাস, কিন্তু প্রকৃতপক্ষে আপনি খোঁজ নিয়ে দেখেন ব্যাকডেট পাইছে মাত্র 13 মাস। তাও যারা 30 বছর অলরেডি ভোগ করছে তারাই শুধু পাইছে। তাহলে এটা কি বেকারদের সাথে প্রহসন করা শামিল হলো না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলে দিতে চাই, একটা ছেলে টিউশনির টাকা দিয়ে অনেক কষ্টে বা কারো বাবা মার সাথে খেতে কামলা দিয়ে সে একটা চাকরিতে আবেদন করে, 5টা 7টা আবেদন করে। আপনি এমন দিন দেখছি যে একদিনে 12 থেকে 14টা পরীক্ষার যে একটা শিডিউল থাকে। তাহলে একটা ছেলে কিভাবে একদিনে 12 থেকে 14 টাকা পরীক্ষা দেবে? এটা কি বেকারের সাথে প্রহসন করা শামিল নয়? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলে দিতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের যে একটা বিষয় যে আপনার বাংলাদেশ ছাত্রলীগ কার্ড যদি করতে হয় তার বয়স থাকে 29, তাহলে আমাদের সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমাও 30। তাহলে একটা ছেলে ভালো পদ পজিশন সবাই পাবে না। আপনাদের মতো এইসব এমপিদের সংসদে নেওয়ার জন্য তারা রাজপথে লড়াই সংগ্রাম করে আপনাদের ওই জায়গায় পাঠায়। অনেক সময় দেখা যায় ছাত্রলীগকে সেইবার মূল্যায়ন করা হয় না। ওবায়দুল কাদের সাহেব একবার বলেই দিয়েছিলেন যে বিসিএসে ছাত্রলীগের ছেলেদের প্রয়োজন, শুধুমাত্র ছাত্রলীগ না, আমি বলতেছি সর্ব শ্রেণীর শিক্ষার্থীদের প্রয়োজন। তাহলে একটা ছেলে রাজনীতি করতে গিয়েও তো 27-28 বছর লাগে যায়। তাহলে সে আর ফিরে যদি মনে করে যে না আমি রাজনীতি বাদ দিয়ে একটু সমাজ মানে আমি দেশের একটা সরকারি চাকরি বা বেসরকারি কোনো চাকরিতে ঢুকতে চাই, তাহলে সে কীভাবে ঢুকবে? আপনার এই জায়গায় তো সিস্টেম করে দেওয়া আছে একটা ভুল সিস্টেম, 30 বছর। তাহলে সে তো আর নতুন করে পড়াশোনা যে করছিল বা রাজনীতি করছে কোনো জায়গায় সে স্থান পায় না। তাহলে এই
এই ছাত্র হতাশায় লাস্টে কি করে, আত্মহত্যা করে। এই আত্মহত্যার দায়ভার কিন্তু সমাজ এবং রাষ্ট্রের এবং এই সরকারের আমলা এবং এই যে প্রশাসন, ব্যর্থ প্রশাসন। আমি এক কথা বলে দিতে চাই, ব্যর্থ প্রশাসন। আপনারা দেখতেছিলেন গত 11ই মে আমাদের একটা মহাসমাবেশ ছিল। আমরা হাজার হাজার শিক্ষার্থী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তো টিকটকার, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার যে কোনো ধরনের লোকজন যাইতে পারে, তাহলে আমাদের এই 26 লক্ষ বেকারের ম্যান্ডেটের একমাত্র আহ্বায়ক শরীফুল হাসান শুভ ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব খোকন ভাই বা এই যাচ্ছে আমাদের সদস্য সচিব রাসেল ভাই, এনারা 26 লক্ষ বেকারের দাবি নিয়ে আপনার সাথে কথা বলার জন্য হাজার রকমের চেষ্টা করছে, কিন্তু কোনোবার আপনার কাছে পৌঁছাতে পারেনি। আমরা ওই দিন কি করতে চাইছিলাম, আমরা চাইছি আমরা গণভবন অভিমুখে যাত্রা করব। শাহবাগ থানার পুলিশ আমাদেরকে আটকে দেয়। আমরা কিন্তু আগে থেকে একটা লিস্ট করে রাখছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী PS2 লিকু ভাই এবং মোর্শেদ আল মামুন স্যার এবং বিপ্লব বড়ুয়া স্যার, আমরা প্রশাসনকে বলছিলাম আপনি উপরে কথা বলুন, ডিএমপি কমিশনার হাবিব ভাইয়ের সাথে কথা বলুন, আসতে বলেন এবং আমাদের এই শিক্ষার্থী সমাজের সামনে সরাসরি কথা দিতে বলেন। কারণ এর আগে আমরা একাধিকবার আপনাদের এই আমলা এবং সচিবদের থেকে প্রতারিত হয়েছি। তাই আপনি তাদেরকে আসতে বলুন। তিনি আমাদের কোনো রকম কোনো সুযোগ সুবিধা না দিয়ে এই শাহবাগ থানার প্রশাসন আমাদের ভাইদের উপর চড়াও এবং উচ্চড়া হয়ে যায় এবং মারধর করে এবং মিথ্যা মামলা দিয়ে আমাদের এই যে সমাবেশটা বানচাল করে দিতে চেয়েছিল। কিন্তু আপনারা মনে রাখবেন, এই সমাবেশ, এই আন্দোলন 12 বছর ধরে চলে আসতেছে। যতদিন পর্যন্ত আমার দাবি 35 বাস্তবায়িত না হবে, আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলে দিতে চাই, আপনি সবসময় শিক্ষা বান্ধব এবং তরুণদের পাশে থাকেন। বলেন যে তোমরা উদ্যোক্তা হও। উদ্যোক্তা এই দেশে হবে কি করে? যেই দেশে চাটার দল থাকে, যেই দেশে সচিব আমলারা চাটার দল, তাদের মাধ্যমে কখনোই কোনো শিক্ষার্থীরা উপকার হয় না এবং তারা কোনোদিন ভালো কিছু করতে পারবে না। এটা আমি ক্লিয়ার বলে দিতে পারি।